আচ্ছা একটু ভাবো তো, যে একই দেশ, কোথাও তুষারে ঢাকা হিমালয় পর্বত, কোথাও আবার মরুভূমি, কোথাও আবার ঘন জঙ্গল, কোথাও আবার সমুদ্র সৈকত। একই দেশে এত বৈচিত্র্যময় পরিবেশ বা এত বৈচিত্র্যময় গঠন কিভাবে সম্ভব? আজকের ক্লাসে আমরা সেটাই জানবো, যে ভারতের প্রাকৃতিক পরিবেশ। আজকের ক্লাসে টপিক হচ্ছে ভারতের প্রাকৃতিক পরিবেশ। এবং আমরা জানবো, বা তোমাদের যদি কনফিউশন থাকে যে কিভাবে সম্ভব হিমালয় পর্বত পাহাড়ে তুষারে ঢাকা, কোথাও আবার বালিকাময় মরুভূমি, কোথাও আবার ঘন জঙ্গল ঘন বন, আবার কোথাও সমুদ্র সৈকত। একই দেশ, একই উপদ্বীপ ভারতবর্ষ একটি দেশ। এই দেশে এই বৈচিত্র্যময় পরিবেশ কেন? আমরা জানি বা আগে পড়েছি যে ভারত হচ্ছে ফিজিক্যালি বা পরিবেশগত বা প্রাকৃতিক দিক থেকে ভারত হচ্ছে অনেক বৈচিত্র্যময় একটি গঠনমূলক দেশ। আমরা এটাই বিস্তারিত জানবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ক্লাস। ইন দিস ক্লাস উই উইল ডিসকাস ভেরি ইম্পর্টেন্ট টপিক, ভারতের প্রাকৃতিক পরিবেশ সম্বন্ধে আজকে আমরা জানবো। প্রথমে হচ্ছে কি, যে ভারতের প্রধান প্রাকৃতিক বিভাগ, এবং এই ভারতের প্রধান প্রাকৃতিক বিভাগকে 6 ভাগে বিভক্ত করা যায় বা 6 ভাগে বিভক্ত করা হয়েছে। 1 নম্বর হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, 2 নম্বর হচ্ছে উত্তর ভারতের সমভূমি অঞ্চল, 3 নম্বর হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, 4 নম্বর হচ্ছে ভারতীয় মরুভূমি, 5 নম্বর হচ্ছে উপকূলীয় সমভূমি, এবং 6 নম্বর হচ্ছে দ্বীপপুঞ্জ। তাহলে এই যে ভারতের ফিজিক্যাল কনসিস্ট বা যে প্রাকৃতিক গঠন, এটা আমরা জানবো বিস্তারিত। প্রথমে বলছি কি, যে উত্তরের পার্বত্য অঞ্চল। তাহলে আমাদের যদি আমরা ম্যাপ দেখি তাহলে বুঝে যাব যে ভারতের উত্তর দিকে পর্বত রয়েছে বা পার্বত্য রয়েছে। কি বলছে, যে উত্তরের পার্বত্য অঞ্চল কি বলছে, এখানে রয়েছে হিমালয় পর্বতমালা। তারপর বলছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গগুলো এখানে অবস্থান বা এখানে রয়েছে। কোথায়? সেটা হচ্ছে কি হিমালয় পর্বতে, এবং হিমালয় পর্বত ভারতের উত্তর দিকে অবস্থিত। ঠিক আছে। তারপর বলছে জলবায়ু ঠান্ডা এবং প্রচুর নদীর উৎপত্তি স্থল। আমরা এর আগে নদীর উৎপত্তি স্থল সম্বন্ধে পড়েছিলাম, যে নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে। নদী উৎপত্তি হয়েছে হিমবাহ থেকে, এবং হিমবাহ হচ্ছে পাহাড়ের উপরে থাকা বরফ বা গ্লাসিয়ারকে বলে হিমবাহ, যেটা তুষার পরে, প্রথমে তুষার পরে এবং তুষার শীতল হয়ে গিয়ে জমাট বাঁধে এবং পাহাড়কে চাদরের মতো মুড়ে রাখে। সেই হিমবাহ আস্তে আস্তে মেল্ট হয়ে তার তার গলে যাওয়া জল, বরফ গলে যাওয়া বা হিমবাহ গলে যাওয়া জল নিচের দিকে বয়ে আসে, এবং সেটাকে আমরা নদী বলি বা নদীর রূপ নিয়ে পৃথিবী দিয়ে বয়ে যায়। আমরা যদি ম্যাপ দেখি, এটা হচ্ছে কি ভারতের ম্যাপ। আমরা ম্যাপে কি জানি, যে সব সময় ম্যাপ, যে কোনো ধরনের ম্যাপ, যে কোনো দেশের ম্যাপ হোক, বিশ্বের ম্যাপ হোক, কিংবা রাজ্যের বা কোনো অঞ্চল, কোনো এরিয়ার ম্যাপ হলে উত্তর সাইড হবে কোনটা? উপরেরটা। ম্যাপের উপর সাইড সবসময় উত্তর হবে। তাহলে উত্তরে হচ্ছে কি হিমালয় পর্বত। হিমালয় পর্বত কোথায়? এই যে আমরা যদি এই জায়গাটুকু দেখি, তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ ভারতের মানচিত্র। এই সাইড হচ্ছে কি উত্তর সাইড। তাহলে এই উত্তর সাইডে যদি আমরা দেখি, তাহলে এখানে কি রয়েছে? পর্বত রয়েছে। যেমন নেপাল আর চীন দেশ যে রয়েছে, সেটা হচ্ছে কি তিব্বত, তিব্বত মালভূমি। এবার তিব্বত মালভূমির পাশে এই যে এই অংশটুকুতে কি রয়েছে, এটা হচ্ছে কি উত্তর সাইড। সম্পূর্ণ এখান থেকে এই সম্পূর্ণ অঞ্চল বিস্তৃত রয়েছে হিমালয় পর্বতমালা। কি রয়েছে? হিমালয় পর্বতমালা। এবং এই উত্তর সাইডে বা ভারতের উত্তর দিকে এই যে সর্বোচ্চ সর্বশৃঙ্গ, যেগুলো সব থেকে উঁচু উঁচু পর্বতমালা রয়েছে, ভারতের হোক বা বিশ্বের হোক, বিশ্বের সব থেকে উঁচু পর্বত হচ্ছে কি মাউন্ট এভারেস্ট। সেটা কোন দেশে রয়েছে? নেপালে। এবং নেপাল এবং ভারত শুধু ডিভাইড হয়ে রয়েছে কি হিমালয় পর্বত। চীন এবং ভারত ডিভাইড হয়ে রয়েছে তিব্বত পর্বতমালা, তিব্বত পর্বতমালা। তাহলে যে এই যে সর্বোচ্চ বা ভারতের সব থেকে উঁচু যেগুলো স্থান, যেগুলো শৃঙ্গ, পর্বত শৃঙ্গ, সেগুলো সব ভারতের উত্তর সাইডে রয়েছে। এর বৈশিষ্ট্য তো এটাই বললো, যে ভারতের সর্বোচ্চ শৃঙ্গগুলো এখানে অবস্থান, জলবায়ু ঠান্ডা এবং প্রচুর নদীর উৎপত্তি। আমরা আগেই নদীর উৎপত্তি পড়েছি, এবং পাহাড়ের জলবায়ু সবসময় শীতল বা ঠান্ডা, সেটা আমরা আগেই পড়েছি। 2 নম্বরে কি বলছে, যে উত্তর ভারতের সমভূমি অঞ্চল। উত্তর ভারতের সমভূমি অঞ্চল গঙ্গা, ব্রহ্মপুত্র ও সিন্ধু নদীর পলি মাটি দিয়ে গঠিত। পলি মাটি দিয়ে গঠিত যে মৃত্তিকা বা পলি মাটির দ্বারা যে অঞ্চল বা যে ভূমি নির্মাণ হয়, সেটাকে বলে কি? সেটাকে বলে যে সমভূমি। কি বলে? সমভূমি। তাহলে উত্তর ভারতের উত্তর দিকে গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদী এবং সিন্ধু নদী, এই তিনটা হচ্ছে কি বড় বড় নদী।
এই নদীর পলি মাটি দিয়ে যে সব মৃত্তিকা বা যেসব অঞ্চল অবস্থান বা গঠিত হয়েছে, নির্মাণ হয়েছে, সেগুলোকে বলছে কি সমভূমি অঞ্চল। তারপরে হচ্ছে কি যে নদী ব্রহ্মপুত্র, সিন্ধু নদী এবং গঙ্গা নদী, এর থেকে পলি সংগ্রহ হলো। আমরা আগেই পড়েছি নদীর কাজ হচ্ছে তিনটি, একটা হচ্ছে ক্ষয় করা, একটা হচ্ছে বহন করা এবং একটা হচ্ছে সঞ্চয় করা। তো নদী যখন বয়ে আসছে, নদী যখন হিমবাহ গলে পাহাড়ের গা ঘেঁষে বয়ে আসছে, তো সেই জলের সামনে বা নদীর সামনে যা কিছু থাকে আশেপাশে, মাটি, নুড়ি পাথর এবং যাবতীয় উপাদানগুলিকে ক্ষয় করে, এবং ক্ষয় করে সেটা জলের স্রোতের মাধ্যমে বহন করে নিয়ে আসে। এবং কোনো এক জায়গাতে বা সমতল জায়গাতে যখন জলের গতি বা স্রোতের গতি কমে যায়, তখন সেই পরিবর্তিত ক্ষয় হওয়া পদার্থগুলি যে পরিবহন হয়ে আসলো, বহন করে নিয়ে আসলো নদী, সেই সমতল জায়গাতে বা যেখানে স্রোতের মাত্রা কমে যায় সেখানে এসে সঞ্চয় হয়, জমা হয় এবং একের পর এক পলি পড়ে পড়ে সেখানে একটি অঞ্চল গঠন হয়ে যায়, সেটাকে বলে সমভূমি অঞ্চল। তারপরে কি বলছে, অত্যন্ত উর্বর। আগে আমরা পড়েছি ভারতীয় কৃষিতে যে অত্যন্ত উর্বরযুক্ত বা অনেক চাষের জন্য সব থেকে উপযোগী জমি হচ্ছে কি পলি মাটি দ্বারা যে ভূমি গঠন। তাই বলছে যে উত্তর ভারতের সমভূমি অঞ্চল অত্যন্ত উর্বর জায়গা। তারপরে ভারতের প্রধান কৃষি অঞ্চল, অর্থাৎ ভারতের উত্তর সাইডে বা উত্তরি ভারতে সব থেকে বেশি ফসল উৎপন্ন হয়। কি কারণে? কারণ সেই সব অঞ্চলে পলি মাটির বেশি সঞ্চার রয়েছে, বা পলি মাটির জন্যই সেই সব অঞ্চলে সব থেকে বেশি সুন্দর উৎপন্ন হয় খাদ্যশস্য বা ফসল উৎপন্ন হয়। তারপরে ৩ নম্বর বলছি কি যে উপদ্বীপীয় মালভূমি। উপদ্বীপীয় মালভূমি এর বৈশিষ্ট্য কি যে ভারতের প্রাচীনতম ভূখণ্ড, প্রাচীনতম সব থেকে পুরাতন ভূখণ্ড হচ্ছে কি উপদ্বীপীয় মালভূমি। বলছে কি এখানে পাওয়া যায় খনিজ সম্পদ সমৃদ্ধ, অর্থাৎ এই অঞ্চলে উপদ্বীপীয় সমভূমি অঞ্চলে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলে সব থেকে বেশি মিনারেলস পাওয়া যায়, খনিজ পদার্থ পাওয়া যায়। এবং এই সম্পূর্ণ অঞ্চলটা হচ্ছে কি অঞ্চলটা হচ্ছে খনিজ সম্পদ দ্বারা সমৃদ্ধ। তারপরে কয়লা, লোহা, ম্যাঙ্গানিজ প্রচুর পাওয়া যায়। এসব অঞ্চলে সব থেকে বেশি মিনারেলস বা খনিজ পদার্থ পাওয়া যায় কোন অঞ্চলে? উপদ্বীপীয় মালভূমি অঞ্চলে। ৪ নম্বর হচ্ছে ভারতীয় মরুভূমি। ভারতীয় মরুভূমি কি আমরা জানি যে সব থেকে বড় মরুভূমির নাম হচ্ছে সাহারা মরুভূমি, বিশ্বের সব থেকে বড় মরুভূমি। এবং ভারতের সব থেকে বড় মরুভূমির নাম হচ্ছে থর মরুভূমি, যেটা ভারতের রাজস্থানে অবস্থান করেছে, যেটা ভারতের রাজস্থানে অবস্থান করেছে। যদি আমরা ম্যাপ দেখি তাহলে খুব সহজে বুঝতে পারবো। আমরা এটা ধরে নিলাম এটা হচ্ছে ভারতের ম্যাপ। এবার আমরা যদি রাজস্থান দেখি, এই যে ভারতের সব থেকে এরিয়ার দিক দিয়ে বা অঞ্চলে বা ডাইরেকশনের দিক দিয়ে সব থেকে বড় যেটা রাজ্য হচ্ছে সেটা হচ্ছে রাজস্থান। এই হচ্ছে রাজস্থান। রাজস্থান রাজস্থানের বর্ডার পাকিস্তান দেশের সাথে লেগে রয়েছে, এবং এই রাজস্থানের সব থেকে বড় মরুভূমি রয়েছে এই অঞ্চলটাতে, ভারতের এই অঞ্চলটাতে। উত্তরি ভাগ হচ্ছে রাজস্থান, উত্তরি ভাগ হচ্ছে এই অঞ্চলে বা এই রাজ্যে ভারতের সব থেকে বড় মরুভূমি রয়েছে, যার নাম হচ্ছে কি থর মরুভূমি, যার নাম থর মরুভূমি। এবার এই মরুভূমিতে কিন্তু বৃষ্টির মাত্রা খুব কম, এবং এমনই জলাশয়ের ওখানে সংকট, জলের সংকট, যে সেখানকার মানুষ কিন্তু জলকে খুব সেভ করে রাখে, যেমনটা আমরা করে রাখি না। পশ্চিম ভারতে থর মরুভূমি অবস্থিত। কিন্তু আমরা তো বললাম যে উত্তর ভারতীয় অঞ্চল হচ্ছে, হ্যাঁ উত্তর ভারতীয় অঞ্চল হচ্ছে, কিন্তু রাজস্থান হচ্ছে ভারতের উত্তর পশ্চিম অংশ। যেমন এটা হচ্ছে কি উত্তরি ভাগে, এখান থেকে যদি আমরা ডাইরেকশন করি তাহলে এটা হচ্ছে উত্তরি ভাগ। এবার এর সাইডে যে পাকিস্তান বা অন্যান্য যে রয়েছে, অন্যান্য দেশ রয়েছে, সেটা কি পশ্চিম দিক। অর্থাৎ এটা যদি উত্তর দিক হয়, নিচের দিক হচ্ছে কি দক্ষিণ, ডান দিক হচ্ছে পূর্ব এবং বাম দিক হচ্ছে পশ্চিম। তাহলে উত্তর পশ্চিম অঞ্চলে বা উত্তর পশ্চিম দিকে, ভারতের উত্তর পশ্চিম দিকে হচ্ছে রাজস্থান অবস্থান, এবং পশ্চিম ভারতে সব থেকে বড় মরুভূমি রয়েছে যার নাম হচ্ছে থর মরুভূমি, যার নাম থর মরুভূমি। খুব কম বৃষ্টিপাত হয়, খুব কম বৃষ্টিপাত, মানে বৃষ্টিপাত সেখানে হয় না, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ হয়, এবং এর আগে কয়েকবার দেখা গেছে যে রাজস্থানে বৃষ্টি হয়ে সবকিছু প্লাবিত হয়ে যাচ্ছে। তারপরে বলছে বালিয়ারি প্রধান বৈশিষ্ট্য। বালিয়ারি, বালিয়ারি বলতে বালি, মানে শুধু বালি আর বালি, সেইখানকার মৃত্তিকার মধ্যে অত্যাধিক মাত্রা রয়েছে বালি। কোন এলাকায়? সেটা হচ্ছে রাজস্থান বা মরুভূমি অঞ্চল। বালিয়ারি, বালিয়ারি প্রধান বৈশিষ্ট্য, মানে শুধু বালি আর বালি, যে কোনো জায়গাতে বালির পরিমাণ বেশি। তারপরে ৫ নম্বর বলছে কি উপকূলীয় সমভূমি। উপকূলীয় সমভূমির বৈশিষ্ট্য কি? পূর্ব ও পশ্চিম উপকূল জুড়ে বিস্তৃত।
পূর্ব ও পশ্চিম উপকূল জুড়ে বিস্তৃত, বলছে কি যে মৎস্য চাষ, বন্দর, নারকেল চাষের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এইসব অঞ্চল। কেন? কারণ উপকূলীয় সমভূমি বলতে জলাশয়ের উপরে যেসব অঞ্চল অবস্থান করেছে। আমরা যদি ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবন দেখি, তাহলে সুন্দরবনের যে সমভূমি অঞ্চল, যেসব বড় বড় নদী, নদ নদী বয়ে গেছে, সেই নদ নদীর উপরিভাগের যেসব স্থলভাগ, সেটাকে বলে কি উপকূলীয় অঞ্চল। তো সেই সব অঞ্চলে যেখানে জলের পরিমাণ বেশি, সেখানে কি হবে? ধান চাষ হবে, মৎস্য চাষ হবে, মাছের চাষ হবে, নারকেল গাছ হবে। কারণ নারকেল গাছের শিকড় অনেক মাটি ভিতরে গিয়ে সেখান থেকে জল শোষণ করে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। তাহলে উপকূলীয় সমভূমি ভারতের অঞ্চলে সব থেকে বেশি চাষ হয় মাছ চাষ। তারপরে সেখানে রয়েছে বন্দর, বন্দর বলতে পোর্ট, যেখানে জলযান এসে থামে এবং যেখান থেকে জলযান আবার যাত্রা শুরু করে। তারপর নারকেল চাষের জন্য খুব গুরুত্বপূর্ণ এই উপকূলীয় সমভূমি অঞ্চলগুলি। সমভূমি অঞ্চলে সব থেকে বেশি চাষ হয় মাছ এবং ধান চাষ এবং নারকেল গাছের চাষ সব থেকে বেশি হয়। তারপরে 6 নম্বর বলছি কি দ্বীপপুঞ্জ। দ্বীপপুঞ্জ বলতে আন্দামান নিকোবর, যেটা বঙ্গোপসাগরে রয়েছে, যেটা দ্বীপ রয়েছে। দ্বীপ কাকে বলে? যে ভূমি টুকরো বা যে ভূমি টুকরোর চারপাশে জল দিয়ে ঘেরা, মধ্যখানে স্থল, সেটা হচ্ছে কি দ্বীপ, আইল্যান্ড। এবার আন্দামান নিকোবর হচ্ছে কি বঙ্গোপসাগরে যে দ্বীপ, তার নাম হচ্ছে আন্দামান নিকোবর। এবার হচ্ছে লক্ষদ্বীপ, এবার হচ্ছে কি লক্ষদ্বীপ, লক্ষ্মদ্বীপ যাকে বলে, যেটা রয়েছে আরব সাগরে, সেটাও ভারতের অংশ, ভারতেরই দ্বীপ একটি। তারপরে ভারতের জলবায়ু, ভারতের জলবায়ু কি? ভারতের জলবায়ু প্রধানত মৌসুমী জলবায়ু রয়েছে ভারতে। ভারতের জলবায়ু মৌসুমী জলবায়ু বলা হয় ভারতীয় জলবায়ুকে। এবং ভারতে মোট 4টি ঋতু দেখা যায়, কিন্তু আমরা পড়েছি 6 ঋতু, 6টি ঋতু। হ্যাঁ, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6টি ঋতু। কিন্তু ভারতবর্ষে প্রধানত 4টি ঋতু দেখা যায়। সেই 4টি ঋতু কি হচ্ছে? শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল এবং বর্ষাকালের পরে শীতকাল শুরুর যে মধ্যখানে যে সময়টুকু থাকে, না বেশি গরম না বেশি ঠান্ডা, সেই সময় মৌসুমী বায়ু প্রবাহিত হয়, মনোরম পরিবেশ হয়। এই 4টি ঋতু ভারতে দেখা যায়। তারপরে উদ্ভিদ ও প্রাণী, ভারতে বিভিন্ন ধরনের বনভূমি দেখা গেছে। বিভিন্ন ধরনের বলতে কোনো বনভূমির এমন রয়েছে যে এক সময় গাছপালার পাতা ঝরে যায়, আবার পূর্ণমোচন হয়। আবার কোনো উদ্ভিদ বা বন রয়েছে যা সারা বছর সবুজে সবুজই থাকে। এখানে কি বলছে? চিরহরিৎ বন এবং পূর্ণমোচী বন এবং মরুভূমির উদ্ভিদ, পার্বত্য বন, ম্যানগ্রোভ বন। মরুভূমির উদ্ভিদ বলতে মরুভূমির উদ্ভিদে কিন্তু ক্যাকটাস জাতীয় কাঁটা জাতীয় উদ্ভিদ বেশি উৎপন্ন হয় মরুভূমিতে, কারণ মরুভূমিতে জলের অভাবের কারণে। এবং আরেকটা বলছি কি পার্বত্য বন, মানে পাহাড় বা পর্বতে আলাদা ধরনের বন হয়, যেটা আমরা সমতলে যেসব বন দেখছি সেসব গাছপালা কিন্তু পাহাড়ে দেখা যাবে না। পাহাড়ের মাটি, পাহাড়ের পরিবেশ, পাহাড়ের গঠনমূলক, ভূমির গঠনমূলকের জন্য সেখানকার উদ্ভিদ বা বন কিন্তু আলাদা। তারপর হচ্ছে কি ম্যানগ্রোভ বন, অর্থাৎ সুন্দরবনের যে জঙ্গল, সেটাকে বলে কি ওয়ার্ল্ড হেরিটেজ ফরেস্ট। এবং সেখানে ম্যানগ্রোভ বনের জন্য এটা বিখ্যাত, বিশ্ববিখ্যাত। তারপর হচ্ছে কি যে এছাড়া বাঘ, হাতি, একশৃঙ্গ গন্ডার, সিংহ সহ বহু প্রাণীর আবাসস্থল হচ্ছে ভারতবর্ষ। অর্থাৎ ভারতবর্ষে যেমন বন জঙ্গল থাকলে কিন্তু সেখানে বন্য প্রাণী থাকবেই। আর যদি বন জঙ্গল আমরা উজাড় করে দিই, তাহলে এই বন্য প্রাণী ওয়াইল্ড অ্যানিমেলস এর কিন্তু অভাব হবে, সংকট হবে, বিলুপ্ত হয়ে যাবে। যেমনটা এর আগে অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে পৃথিবীতে, তার সেসব প্রাণীর অস্তিত্ব নেই। তো আমাদের দেশে বাঘ, হাতি, সিংহ, একশৃঙ্গ গন্ডার, হরিণ, সমস্ত সমস্ত প্রাণী এবং বিভিন্ন ধরনের প্রাণীর আবাসস্থল হচ্ছে আমাদের ভারতবর্ষ। কারণ আমাদের ভারতবর্ষ হচ্ছে বৈচিত্র্যময় গঠনমূলক একটি দেশ। এখানে বন জঙ্গল রয়েছে, সমভূমি রয়েছে, স্থলভাগ রয়েছে, মরুভূমি রয়েছে, পাহাড়ও রয়েছে। ঠিক আছে? এই বৈচিত্র্যময় গঠনের জন্য কিন্তু আমাদের দেশ অনেক উন্নত করে। এর গুরুত্ব কি? এর গুরুত্ব হচ্ছে কি জীব বৈচিত্র্যের ভারসাম্য রক্ষা করছে, পরিবেশের ভারসাম্য রক্ষা করছে। এবার পরিবেশের মধ্যে যখন যে প্রকার আলাদা আলাদা জায়গাতে আলাদা আলাদা ধরনের পরিবেশ, যেমন বর্তমানে প্রচন্ড গরম, এখন হচ্ছে কি, এখন হচ্ছে সামার সিজন এবং মনসুন সিজন, এই মিক্স রয়েছে। এখন গ্রীষ্মকাল, বর্ষাকাল, এই সময় হচ্ছে গরমের টাইম। কিন্তু আমরা যদি উত্তর দিকে যাই, তাহলে কিন্তু আমাদের অনেক শীতের অনুভব আমরা করব। কারণ উত্তর দিকে কি রয়েছে? ভারতের পার্বত্য অঞ্চল, এবং পার্বত্য অঞ্চল হয় খুব শীতল বা খুব ঠান্ডা। দক্ষিণ দিকে যদি আমরা যাই, তাহলে গরমের মাত্রা ধীরে ধীরে আরো বাড়বে। ঠিক আছে? তাহলে বৈচিত্র্যময় ভারতের গঠনমূলক
ভারত হচ্ছে ভারত দেশ গঠনমূলক দিক থেকে হচ্ছে বৈচিত্র্যময় একটি দেশ। তাহলে এই ছিল আজকের ক্লাসে ভারতের প্রাকৃতিক পরিবেশের সম্পূর্ণ আলোচনা। এবার তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তোমরা কমেন্টস করে জিজ্ঞাসা করতে পারো, এবং তোমরা ক্লাসকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, যা বুঝবে তার নোট তৈরি করবে, তাহলেই ক্লাস দেখা তোমাদের সার্থক হবে এবং এই ক্লাস এক্সাম ফ্রেন্ডলি হবে। নতবা এই ক্লাস শুধু যেমন রিলস স্ক্রল করো বা অন্য কোনো এন্টারটেইনিং ভিডিও দেখো তেমনই হবে।